नमस्कार बंधु आमी सुमन विश्वास प्रतिदिन आजও स्वप्निल बांगला क्लासेर पक्ष থেকে सकल शिक्षार्थी बंधुके स्वागत। देखो बंधु आज আমরা প্রবাদ প্রবচন পড়ব। জানো স্বরবর্ণ দিয়ে প্রবাদ মোটামুটি আমি শেষ করে ফেলেছি। আজ কিন্তু ব্যঞ্জন বর্ণের উপর প্রবাদ পড়াবো, অর্থাৎ ক নির্মিত বা ক বর্ণ গঠিত যে প্রবাদগুলো বাস্তব জীবনে প্রচলিত আছে আজকে সেই সম্পর্কে আলোচনা কিন্তু করব। দেখো বন্ধু এই প্রবাদ প্রবচন বিষয়টা বোর্ডওয়ার্কটা গুরুত্ব নয়, কারণ প্রবাদটা কি কোন অর্থে ব্যবহৃত বা কীভাবে উৎপত্তি লাভ করলো এটাই হচ্ছে সাধারণত দেখা হয়ে থাকে। সেদিক থেকে ক্যামেরায় নেপথ্যে থেকে যাতে ঠিকঠাকভাবে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু আমি বিগত প্রত্যেকটা ক্লাসে করেছি, আজও সেই চেষ্টাটাই কিন্তু করব। এবার প্রবাদ কী, তার বৈশিষ্ট্য কী, কেন প্রবাদের তৈরি হলো, কোনটাকে প্রবাদ বলবো কোনটা প্রবাদ বলবো না, এটা যদি জানতে হয় ফার্স্ট ক্লাস আমার যেটা আছে প্রবাদের উপর, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে আসবে বা তোমরা সরাসরি প্লেলিস্ট করা আছে আলাদা প্রবাদ প্রবচন বা সেখানটায় গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তাহলে পরবর্তীকালে প্রত্যেকটা ক্লাস কিন্তু বুঝতে সুবিধা হবে। যাই হোক বন্ধু, আজ চলে যাব ক নির্মিত প্রবাদের উপরে। প্রথম যে প্রবাদটা তোমাদের বলবো সেটা হচ্ছে কংস রাজার বধ ফরমাস। এই কংস রাজার বধ ফরমাস মানে জানি, আমরা প্রত্যেকেই জানি যে রাজা হিসেবে কংস কিন্তু খুবই খারাপ ছিল। ফরমাস মানে আদেশ, অর্থাৎ সুতরাং তার কথাটা যে খারাপ হবে এটা স্বাভাবিক। তাই কংস রাজার বধ ফরমাস প্রবাদটার মানে হচ্ছে অন্যায় এবং অসম্ভব যে আদেশ সেই সম্পর্কে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ক অক্ষর গোমাংস, একটা জনপ্রিয় প্রবাদ, বলতে খুবই জনপ্রিয়। এই ক অক্ষর গোমাংস মানে কি বলতো, অর্থাৎ গোমাংস যেমন হিন্দুদের কাছে অস্পৃশ্য, ঠিক সেইরূপ বর্ণমালাও যাহারকার নিকট একবার অস্পৃশ্য হয়ে রয়েছে। অর্থাৎ যে বর্ণমালা ছুঁয়েও দেখেনি, অর্থাৎ পড়েও দেখেনি, অর্থাৎ লেখাপড়া কিছুই জানে না, এমন বর্ণ পরিচয়হীন নিরক্ষর ব্যক্তি সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কইতে জানলে ঠকি না, বসতে জানলে উঠি না। অর্থাৎ বিষয়টা কেমন বলতে হচ্ছে, এই যে কইতে জানলে ঠকি না, বসতে জানলে উঠি না মানে কি, অর্থাৎ বুঝে কাজ করলে ঠকতে হয় না, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তারপর আছে কই মাছের প্রাণ, খুবই জনপ্রিয়। কই মাছের প্রাণ মানে হচ্ছে কই মাছ সহজে কিন্তু মরে না। আমরা জানি ডাঙা এবং জলে দুটো জায়গায় অনেকক্ষণ কিন্তু বাঁচতে পারে, এমনকি উনুনে চাপার পরেও কিন্তু কই মাছ লাফাতে থাকে। অর্থাৎ কই মাছের প্রাণ হচ্ছে মানে এদের দীর্ঘ আয়ু, এরকম মরে না এরকম, এই অর্থে কিন্তু ব্যবহৃত কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, তারপরে কখনো খেও না তালে আর ঘোলে, কখনো ভুলো না ঢেমনের বলে। বিষয়টা কেমন বলো তো, যে কখনো বিরুদ্ধ ভোজন করতে হয় না এবং লম্পটের কথাতেও কখনো কিন্তু বিশ্বাস করতে হয় না, তাহলে কিন্তু পরিণামে তোমাকেই কিন্তু ঠকতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কচি খুকি কুলোয় শুয়ে তুলোয় দুধ খান। এটা সাধারণত কী বলতো, হচ্ছে নির্বুদ্ধি বয়স্তা স্ত্রীলোক, অর্থাৎ বয়স হয়েছে যে মেয়ের স্ত্রীলোকের অথচ বোধ বুদ্ধি হয়নি, তাদের সম্পর্কে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে কচি পাঠা পাকা মেঘ দইয়ের আগা ঘোলের শেষ, এগুলো খেতে বেশ কচু পোড়া খাও। মানে কি বলতো, এই কচি পাঠা পাকা মেঘ দইয়ের আগা ঘোলের শেষ, এগুলো খেতে বেশ মানে কি বলতো, অর্থাৎ গালি রূপে ব্যবহৃত হয় বটে, কিন্তু কচু পুড়িয়ে কেউ খায় না, তাতে কিন্তু এই যে ভাতে দিয়েই কিন্তু খেতে হয়। কচু পুড়িয়ে সাধারণত কেউ খায় না, এবং কচি পাঠার মাংসটা খেতে খুব ভালো। পাকা মেষ মানে হচ্ছে মেজ বলতে ভেড়া মাংসটা খেতে ভালো। দইয়ের আগা অর্থাৎ দইয়ের উপর দিকটা, অর্থাৎ যেখানে একটা সর পড়ে থাকে এটা ঘোলের শেষ নিচের দিকটা, এগুলো খেতে বেশ। এবং কচু পোড়া খাওয়া, অর্থাৎ কচুর কেউ সিদ্ধ খায় না, মানে পোড়া এই যে খায় না, ভাতে দিয়েই কিন্তু খেতে হয়, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তারপরে কচুবনের কালাচাঁদ, অর্থাৎ যে লম্পট বা খারাপ স্বভাবের ব্যক্তি, সে সবসময় যায় মেয়েদের বা রমণীদের ভুলিয়ে অন্য কচু গাছের জঙ্গলে লুকিয়ে বসিয়ে থাকে, তাকে কচুবনের কালাচাঁদ বলে। অর্থাৎ লম্পট স্বভাবের ব্যক্তিরা যারা সাধারণত বিভিন্ন নারীর সঙ্গে লিপ্ত, তাদের প্রসঙ্গে এই প্রবাদটা ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে কচুর বেটা ঘেচু বড় বাড়েন্ত মান। মানে কি বলতো, অর্থাৎ যে কচু জাতীয় মূলর মধ্যে মানানসই সর্বাপেক্ষা কিন্তু বড়, ফলে নিজ যতই বড় হোক তাকে কিন্তু নিচই থাকতে হয়, সে কখনো কিন্তু বড় কিন্তু হতে পারে না।
তারপর হচ্ছে কটি ছেলে না পুড়িয়ে খাবো, মানে এটা কোনো মানে হয় না। কটি ছেলে না পুড়িয়ে খাবো মানে হচ্ছে বিষয়টা সাধারণত হচ্ছে অসঙ্গত উত্তর দিয়ে প্রসঙ্গে, অর্থাৎ ঠিকঠাক উত্তর না দিয়ে প্রসঙ্গে কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কড়ি দিয়ে কানা গরু কেনা। এই কড়ি দিয়ে কানা গরু কেনা মানে হচ্ছে সাধারণত অজ্ঞতাবশত অর্থ ব্যয় করে যদি তুমি প্রতারিত হও তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। অর্থাৎ তুমি জানো না, তাই গরু দিয়ে অবুঝ অবস্থায়, অজ্ঞাত অবস্থায় তুমি টাকা পয়সা দিয়ে একটা কানা গরু কিনে এনেছো, ফলে অবুঝ, বোঝো না, জানো না, না শুনে ঠকলে পারে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কড়ি দিয়ে কিনবো দই, গোয়ালিনী মোর কিসের সই। এই যে কড়ি দিয়ে কিনবো দই, গোয়ালিনী মোর কিসের সই, এই যে দেখো, মানে যদি পয়সা দিয়ে কারোর নিকট কিছু কিনতে হয় তবে সে কিসের আত্মীয়, মানে পয়সা দিয়ে, টাকা দিয়ে আত্মীয়ের কাছে কেউ কোনো জিনিস কিন্তু কেনে না। তা হচ্ছে কড়ি দিয়ে খাই দই, কী করবে মোর গয়লা সই, মানে কি বলতো, অর্থাৎ যে কোনো বিষয়ে কারো নিকট কিন্তু বাধ্য নয় যে সে এই প্রবাদের ব্যবহার করে থাকে। অর্থাৎ এই যে কড়ি দিয়ে খাই দই কী করবে মোর গয়লা, অর্থাৎ আমি কারো বাধ্য নয়, আমি টাকা পয়সা দিয়ে দই কিনে খাচ্ছি, তাহলে আমার কে কী করবে, হ্যাঁ কেউ করার কিন্তু কিছু নেই। তারপর আছে কড়ি দিয়ে হেঁটে নদী পার হওয়া, মানে কি বলতো, যে অর্থ গেল অথচ আপনাকে পরিশ্রম করতে হলো, এই অর্থে এটা কিন্তু ব্যবহৃত হয়। তারপরে যে কড়ি নেবে গুনে, পথ চলবে জেনে, বিষয়টা কেমন বলতো, অর্থাৎ টাকা পয়সা কারোর নিকট থেকে কিন্তু নেওয়ার সময় গুনে নিতে হয়, কারণ কম বেশি হতে পারে, ফলে পথে হাঁটার সময় পথে কোথায় কি আছে না আছে এটা দেখে শুনে কিন্তু হাঁটতে হয়, নাহলে কিন্তু বিপদে কিন্তু তোমাকেই পড়তে হতে পারে। তারপর হচ্ছে কড়ি ফটকা চিড়ে দই, কড়ি বিনে বলছে বন্ধু কই, মানেটা কেমন, যে পয়সা দিলে চিড়েও মেলে, দইও মেলে, অর্থে সব পাওয়া যায়, অর্থের তুল্য বন্ধু নয়, অর্থাৎ টাকাই সব, টাকার মতন মূল্যবান বস্তু অন্তত এই সমাজ নেই। প্রত্যেকটা মানুষই কিন্তু এতটাই স্বার্থপর হয়ে গেছে যে টাকা ছাড়া কিন্তু কিছুই কিন্তু বোঝে না। একটু টাকা হলেই হলো, এই বিয়ের ক্ষেত্রেই দেখো না কেন, ছেলে কানা টেরা বেকা কী হলো না হলো দেখে লাভ নাই, ছেলের অবস্থা ভালো, ব্যাস ঠিক আছে বিয়ে দিয়ে দাও, সচ্ছল পরিবার, ঠিক আছে বিয়ে দিয়ে দাও, কিন্তু ছেলেটা আসলেই সচ্চরিত্র কিনা, আসলেই ভালো প্রকৃতির কিনা, আসলেই নেশাখোর কিনা, এইসব কিন্তু দেখা হয় না, টাকা হলেই হলো, তাই টাকাই দুনিয়ার সব, এটাই এখন মূল্যায়ন। তা হচ্ছে কড়ির জিনিস পড়িস না, এই কড়ির জিনিস পড়িস না মানে কি, সাধারণত মূল্যবান বস্তু সাবধানে রাখতে হয়, মানে বলে না অনেক টাকা দিয়ে সোনার চেনটা কিনেছিস, এটা রেখে দে যত্ন করে, এই অর্থে যে কড়ির জিনিস পড়িস না। হ্যাঁ, তারপর হচ্ছে কড়ির মাথায় বলছে বুড়োর বিয়ে, অর্থাৎ বৃদ্ধের যে বিবাহ হয় অর্থই তাহার কিন্তু মূল, যে কড়ির মাথায় বুড়োর বিয়ে, অর্থাৎ বুড়ো বয়স্ক ব্যক্তি টাকা দিয়েই কিন্তু বিয়ে করতে পারে, অর্থাৎ বয়স্ক ব্যক্তি টাকা থেকে সবাই বিয়ে করে, অন্য কোনো কারণে কিন্তু নয়। আরেকটা খুবই জনপ্রিয় প্রবাদ, যে কড়ি হলে বাঘের দুধ মেলে, যদিও একটা ব্যাকরণগত ভুল, বাঘ নয় বাঘিনীর দুধ মেলে, অর্থাৎ অর্থ ব্যয় করলে টাকার বিনিময়ে সমস্ত জিনিসই পাওয়া যায়, এই অর্থে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তারপরে কণ্টক বিনা কমল নাই, বলছে কলঙ্ক শূন্য চন্দ্র নাই, মানে কি বলতো, অর্থাৎ জগতে কিছুই নির্দোষ নাই, প্রত্যেকটা জিনিসই কখনো কোনো না কোনো দোষযুক্ত, তাই কখনো কণ্টক বিনে কোনো কমল পদ্মফুল দেখতে পারবে না, ঠিক তেমন চাঁদের বুকেও কিন্তু কলঙ্ক আছে, এত সুন্দর দেখতে চাঁদ তবু কলঙ্ক আছে, পদ্মফুল এত সুন্দর তবু কাটা আছে, অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই মানে দোষযুক্ত, নির্দোষ কিছু নেই। এটা ইংরেজিতে যেটা এটাকে বলা হয়ে থাকে নো রোজ উইদাউট থর্ন, এই প্রবাদটা ইংরেজিতে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে কতই বা দেখবো আর ছুচোর গলায় চন্দ্রহার, মানে এটা কি বলতো, অর্থাৎ যে অবস্থার অতিরিক্ত মানে বেশভূষা করে হাস্যাস্পদ হয় তার প্রতি এটা প্রযোজ্য। যত অনেকে আছে যে মানে প্রচুর পরিমাণে পোশাক পরিচ্ছদে আড়ম্বরে পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ সে কিন্তু মানে কোয়ালিটিযুক্ত মানুষ নয়, গুণযুক্ত মানুষ নয়, অথচ এরকম করে, তখন তাকে ইনসাল্ট করার জন্য ব্যবহৃত হয় কতই বা দেখবো আর চুচোর গলায় চন্দ্রহার।
তারপরে কতই স্বাদ ছিল রে চিতে, মলের আগে বলছে চুটকি দিতে। হ্যাঁ, এটা সাধারণত মানে মলের আগে এই যে চুটকি দিতে স্বাদ ছিল চিতে, এবার কিন্তু সেটা হয় না। অর্থাৎ আমার অনেক আশা ছিল যে এটার আগে ওটা দেব, কিন্তু সেটা হয়ে ওঠেনি, পারিনি। ফলে নৈরাশ্য ব্যঞ্জক বা হতাশা ব্যঞ্জক কথাতেই কিন্তু এটা ব্যবহৃত হয়। তবে পরমাঝে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। তারপরে যেটা আছে যে কতই স্বাদ হয় চিতে, ফোকলা দাঁতে মিশে দিতে। মানে যেটা হবার নয় সে সম্বন্ধে আক্ষেপ, অর্থাৎ আমার ইচ্ছা আছে এটা করব কিন্তু আমার সেই পরিবেশ বা পরিস্থিতি নেই, সেই সম্বন্ধে এই আক্ষেপোক্তিটি কিন্তু প্রযুক্ত। তারপর হচ্ছে কতক্ষণ রহে শিলা শূন্যেতে মারিলে, মানে কি, অর্থাৎ এটা কবি কাশিরাম দাসের একটা পংক্তি, বাংলার প্রবাদ, যে শিলা পাথর যদি উপরে ছুঁড়ে মারো বেশিক্ষণ থাকে, বেশিক্ষণ থাকে না, সে কিন্তু নিচের দিকে কিন্তু পড়ে যায়। তার কত জলে কত মুসুরি ভেজে দেখ, মানে কি বলতো, অর্থাৎ যা জানতে না তাহা এখন অবগত হও, অর্থাৎ যেটা জানা নেই সেটা জানা সম্পর্কে এটা ব্যবহৃত হয়, কত জলে কত মুসুরি ভেজে দেখ। তারপর হচ্ছে কত ধানে কত চাল, জনপ্রিয় প্রবাদ, কোন কাজের, তারপর হচ্ছে কোনো কাজের হিসাব রাখো না, কত শত গেল রতি শেওড়াতলার চক্রবর্তী। অর্থাৎ এই যে কত জলে কত মশুরি ভেজে দেখ, এরই তোমার সিমিলার প্রবাদ যেটা কত ধানে কত চাল, এটা ব্যবহৃত হয়। তারপরে যেটা আছে যে কোন কাজের বলতে কত শত গেল রতি শেওড়াতলার চক্রবর্তী, মানে হচ্ছে সাধারণত অপরক ব্যক্তি, মানে যারা পারে না সেই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যেটা হাতি ঘোড়া গেল তাল মশা বলে কত জল, অর্থাৎ যারা পারবে না এমন অপরক ব্যক্তি সম্পর্কে এই প্রবাদটা প্রযুক্ত। তারপর হচ্ছে কথা টলার চেয়ে পা টলা ভালো, মানে এটা কি বলতো, আমার পক্ষে অবশ্যই এটা মানে জনপ্রিয়, আমি খুবই ভালোবাসি। কথা টলার চেয়ে পা টলা ভালো, অর্থাৎ অঙ্গীকার পালন করা প্রধান কর্তব্য, অর্থাৎ আমি যাকে যে কথাটা দিয়েছি সেই কথাটা আমি মৃত্যুর আগে পর্যন্ত আমি রাখবো। অর্থাৎ কথা টলাতে পা টলে যাক, পা নড়ে যাক, আমার কথা যেন টলে না, কথা যেন না, অর্থাৎ যাকে যে কথা দিয়েছি প্রত্যেকটা কথা কিন্তু রাখবই। এই কারণে দেখবে আমার ব্যানারে লেখা, যে ইউটিউব ব্যানার, ফেসবুক ব্যানার, যে কথা দেয় না কথা রাখে। পরে আরেকটা জনপ্রিয় প্রবাদ যে কথা বেচে খাওয়া, খুবই জনপ্রিয় প্রবাদ, সবাই বলে। অর্থাৎ কথা বেচে খাওয়া মানে হচ্ছে মানে এত ভালো স্পিকিং পাওয়ার, সুন্দর সুন্দর কথা জানে, ওই কথার মাধ্যমেই লোককে ভুলিয়ে ভালিয়ে জীবিকা নির্বাহ করে, একটু খারাপ অর্থেই ব্যবহৃত হয়। অর্থাৎ লোককে ঠকিয়ে যদি জীবিকা নির্বাহ করা হয় তখন তাকে বলা হচ্ছে কথা বেচে খাওয়া। ইংরেজি থেকে বলা হয় লিভিং বাই ওয়ান্স ওয়েটস, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কথায় কথা বাড়ে ভোজনে পেট বাড়ে, এটাও একটা জনপ্রিয় প্রবাদ, যে কথায় কথা বাড়ে ভোজনে পেট বাড়ে, যে অর্থাৎ তর্কস্থলে কথা বন্ধ করলে গোলযোগ মিটে যায়, যত বেশি আহার করা যাবে আহারের তৃষ্ণা ততই বেড়ে যাবে। অর্থাৎ যেখানে তর্ক হচ্ছে তুমি কথা বলতে থাকলে তর্ক বেড়ে যাবে, খাবার তুমি যদি দিনের পর দিন বাড়াতে থাকো তাহলে এরকম কিন্তু খাবারের পরিমাণ কিন্তু মানে বাড়তে বাড়তে পেটটাও কিন্তু বেড়ে যাবে। এই জন্যে যেখানে যেটা না করা উচিত সেখানে সেটা করাই কিন্তু ভালো। তারপর হচ্ছে কথাই চিড়ে ভেজে না, কেবল বাক্য, অর্থাৎ কথাই চিড়ে ভেজে না মানে কি, শুধু বাক্য, শুধু মিষ্টি মিষ্টি কথা বললে কিন্তু হবে না, তোমাকে কাজ করে কিন্তু দেখাতে হবে। মিষ্টি কথায় কিন্তু আর ভোলানো কিন্তু সম্ভব হবে না। ঠিক এটা ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে সফট ওয়ার্ডস বাটার নো পার্সপিস, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে এই যে কথার কথা কাজের নহে, এই যে কথার কথা বা কাজের নহে মানে হচ্ছে এটা কেন হচ্ছে কথার কথা ফালতু কথা, বাজে কথা, যে কথার কোনো মূল্য নেই সেটাতে এটা কিন্তু ব্যবহৃত হয়। দেখো এই যে প্রবাদ প্রবচন বা বাগধারা, এটা কিন্তু 2003 সালে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু এটা আমাদের পাঠ্য ছিল। বর্তমানে বাংলা মিডিয়ামের 11-এ এটা পাঠ্য আছে, এসএসসিতে পাঠ্য আছে, এমএটিতে পাঠ্য আছে, পিএসসিতে পাঠ্য আছে এবং কলেজ সার্ভিসে পাঠ্য আছে। বিশেষত বাস্তব জীবনে কথোপকথনের ক্ষেত্রে কিন্তু এর কিন্তু যথেষ্ট কিন্তু একটা গুরুত্ব রয়েছে। ফলে সেই গুরুত্ব দিয়েই আমার মনে হয় প্রবাদ প্রবচন প্রত্যেকটা ক্লাস আমাদের করা উচিত বা শোনা উচিত, বোঝা উচিত। তোমরা বন্ধু ভিডিওটা দেখতে দেখতে পজ করে অবশ্যই নোট ডাউন করে নেবে। তাছাড়া যদি কোনো সমস্যা হয় ঠিকঠাকভাবে শুনে নাও, বুঝে নাও। পরবর্তীকালে নোটের প্রয়োজন হলে ইউটিউব ব্যানারে আমার ফোন নম্বর দেওয়া আছে, সরাসরি আমার সঙ্গে কথা বলে কিন্তু তোমাদের সেই প্রয়োজনটা কিন্তু মিটিয়ে নিতে পারবে।
তারপর হচ্ছে কথার গুণে বার্তা নষ্ট। যে কথার গুণে বার্তা নষ্ট মানে কি বলতো, যে বলবার জন্য মানে যদি ঠিকঠাকভাবে বলতে না পারো, তাহলে যে বিষয় সম্পর্কে বলছো সেটা ঠিকঠাক ফলদায়ক হয় না, অর্থাৎ তোমার কখনোই কিন্তু মনপ্রত কিন্তু হবে না। তারপর হচ্ছে কথার নাই মাথা, ব্যাঙে খায় চিড়ে দই। অর্থাৎ নিতান্ত অবিশ্বাস্য কথা বোঝানোর জন্য এটা সাধারণত ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কথা শুনে পেটের ভাত চাল হয়ে যায়। এই কথা শুনে পেটের ভাত চাল হয়ে যায় মানে কি বলতো, অর্থাৎ ভয়ের বা বিপদের সংবাদ সম্বন্ধে সাধারণত এই কথাটা ব্যবহৃত হয়, যে এমন কথা শুনলাম যে পেটের ভাত চাল হয়ে যাচ্ছে, মানে ভয় পেয়ে যাওয়া। তারপর হচ্ছে কথা শুনে হরিভক্তি উড়ে গেল, মানে সাধারণত এমন বাজে কথা বলা যখন হয়, যে বাজে কথা শোনার পরে নিতান্ত অশ্রদ্ধ, মানে যে কথাকে শ্রদ্ধা জানানো যায় না, এরকম নিতান্ত অশ্রদ্ধ কথা সম্পর্কে এটা কিন্তু ব্যবহৃত হয়। তো হচ্ছে কদম গাছের কানাই। এই কদম গাছের কানাই সাধারণত আমরা ভাবি যে কৃষ্ণ কদম গাছে বসে ওই সাধারণত যেসব মেয়েরা স্নান করতে আসতো তাদের লক্ষ্য করতো বা শাড়িটাই লুকিয়ে রাখতো, এই জায়গার থেকে এসেছে যে কদম গাছের কানাই, অর্থাৎ তখন একটা কৃষ্ণকে খারাপ চোখেই দেখা হতো। অর্থাৎ এই যে কদম গাছের কানাই মানে হচ্ছে লম্পট ব্যক্তি সম্বন্ধে সাধারণত এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। দেখো বন্ধু, আর একটা মাত্র প্রবাদ বলে আজকে কয়ের উপর নাম্বার 1 ক্লাসটা শেষ করব। এরপরে পরবর্তীকালে আস্তে আস্তে কয়ের পর যতক্ষণ ক্লাস সম্ভব হয় সেটা করব। আজকের কয়ের নির্মিত শেষ প্রবাদ হচ্ছে কোণের ঘরের মাসি বরের ঘরে পিসি। জনপ্রিয় প্রবাদ, আমরা বলি বরের ঘরের পিসি কোণের ঘরের মাসি, এইভাবে কথাটাকে বলা হয়। অর্থাৎ যে দুপক্ষেই থাকে, অর্থাৎ যে দুদিকেই রক্ষা করে, এরকম ক্যারেক্টারের মানুষকে কিন্তু বলা হয় বরের ঘরের পিসি কোণের ঘরে কিন্তু মাসি। আশা করছি বন্ধু আজ নির্মিত প্রথম ক্লাস যেটা প্রবাদ প্রবচনের, সেটা খুব সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর প্রবাদ তোমাদের জন্য নির্বাচন করে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি।